বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের দায়িত্বে থাকা কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্বাচন কমিশনের, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মোদিজি আমেরিকা চীন ঘুরলেও কৃষকদের সময় দেন না, দাবি প্রিয়াঙ্কা গান্ধীর। মায়ের সঙ্গে দেখা করার জন্য কেরলের সাংবাদিককে 5 দিনের অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। মইনুলের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র মৌলালী, পুলিশ জনতা খণ্ডযুদ্ধ। নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাতেই মৃত্যু হয়েছে বাম যুবনেতার, দাবি ফুয়াদের। কৃষির পর এবার বিদ্যুৎ বিল, গোপনে বিদ্যুৎ বিল নিয়ে আসতে চলেছে সরকার, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেচতে চলেছে কেন্দ্র, তালিকাও তৈরি, রিপোর্ট জনসমক্ষে। এবং সর্বশেষ জানিয়ে দেব, 1 সপ্তাহ পেরিয়েও জারি উদ্ধার কার্য, জোশীমঠে উদ্ধার 54 মৃতদেহ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ভোটের দায়িত্বে থাকা কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নির্বাচন কমিশনের। কোভিড কিছুটা নিশ্চিন্তের বাতাবরণ তৈরি করলেও পুরোপুরি করোনা মুক্তের পথে নয়। তাই ভোট কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন। চিফ ইলেকশন কমিশনার সুনীল আরোরা রবিবার বলেছেন, যে সমস্ত অফিসার যারা বিধানসভা নির্বাচনের ডিউটিতে নিয়োজিত থাকবে তাদের ফ্রন্টলাইন কর্মী হিসেবে গণ্য করা হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে কোভিড-19 টিকা দেওয়া হবে। রাজনৈতিক দলগুলির প্রতিনিধি এবং ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সুনীল আরোরা বলেন, নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আদেশ জারি করেছিল যে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সকল অফিসারকে অগ্রণী কর্মী হিসাবে বিবেচনা করা হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে। কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পুডুচেরি এবং আসামে বিধানসভা নির্বাচন এই বছর অনুষ্ঠিত হবে। সুনীল আরোরা বলেন, কোভিড-19 পরিস্থিতি বিবেচনা করে ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা 1000-এ নামিয়ে আনা হবে এবং আরও ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হবে। 25,000 বুথ ছাড়াও কেরালায় 15,000 অতিরিক্ত বুথ থাকবে রাজ্যের কোভিড-19 পরিস্থিতি বিবেচনা করে। কমিশনের তরফে বলা হয়েছে, অনলাইনে মনোনয়ন জমা দেওয়া যাবে, অফলাইনে মনোনয়ন জমা দেওয়ার জন্য মাত্র 2 জনকে অনুমতি দেওয়া হবে এবং সমাবেশের জন্য 5টি গাড়ি অনুমতি পাবে। অপরদিকে মোদিজি আমেরিকা চীন ঘুরলেও কৃষকদের সময় দেন না, দাবি প্রিয়াঙ্কার। যোগী রাজ্যে লাগাতার প্রচার চালাচ্ছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার পশ্চিম উত্তরপ্রদেশের বিজনৌরে আন্দোলনরত কৃষকদের মহাপঞ্চায়েতে যোগ দিয়ে কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জানিয়েছেন, দেশের জনগণ মোদিজিকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করেছেন। উনার উপর ভরসা করেই আবার ক্ষমতায় ফিরেছেন মানুষ, কারণ মানুষের উনার উপর কোনো কারণে ভরসা হয়েছিল। উনি নিজের ভাষণে দেশ থেকে বেকারত্ব দূর করার, কৃষকদের পাশে থাকার কথা বলতেন, কিন্তু এখন উনার রাজত্বে কেউ শান্তিতে নেই, কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। তিনি আরও জানিয়েছেন, 2017 এর পর আখের উপর দাম বাড়াননি, আখ চাষে কোনো সুযোগ সুবিধা দেননি, কিন্তু নিজের জন্য 16,000 কোটির বিমান কিনে নিয়েছেন। মোদী সরকার নতুন কৃষি বিল লাগু করতে চাইছেন, কারণ এর ফলে লাভবান হবেন বড় ব্যবসায়ীরা। এরা সবাই নিজের মান্ডি খুলবেন, সরকারি মান্ডিতে অতিরিক্ত কর বসবে, বেসরকারি মান্ডিতে এমএসপি পাওয়া বন্ধ হয়ে যাবে। আর কৃষকরা ফসল তো চাষ করবেন, কিন্তু সেটা কেনা হবে কিনা সেটা ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেবেন। এই নতুন কৃষি আইনের ফলে শুধুমাত্র বড় ব্যবসায়ীদের লাভ হবে। কংগ্রেস নেত্রী আরও জানান, মোদিজি যা কিছুই নিয়ম বানাচ্ছেন সবটাই দেশের 2-3 জন ব্যবসায়ীদের জন্য। উনি পাকিস্তান, আমেরিকা, চীন ঘুরতে পারেন, কিন্তু নিজের দেশে আন্দোলন করা কৃষকদের সঙ্গে দেখা করতে পারেন না। কৃষকদের নিয়ে মজা করছেন মোদিজি, আন্দোলনজীবী ও পরজীবী বলে দেখে দিচ্ছেন। উনি দেশভক্ত ও দেশদ্রোহীদের মধ্যে ন্যূনতম পার্থক্য খুঁজে পান না। এই সরকারের সময়ে কৃষকদের ও গরিবদের কোমর ভেঙে দিয়েছে। আন্দোলনরত কৃষকদের দাবি শুনুন ও এই কালা আইন প্রত্যাহার করুন। অপরদিকে মায়ের সঙ্গে দেখা করার জন্য কেরলের সাংবাদিককে 5 দিনের অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। মায়ের সঙ্গে দেখা করার অনুমতি পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান। সোমবার তাকে 5 দিনের অন্তর্বর্তী জামিন দিল দেশের শীর্ষ আদালত। সাংবাদিকের 90 উত্তীর্ণা মা গুরুতর অসুস্থ, তাই তার সঙ্গে দেখা করার জন্য সিদ্দিক কাপ্পানকে শর্তাধীনে 5 দিনের জামিন দিল সুপ্রিম কোর্ট।
দলিত তরুণীকে ধর্ষণ ও হত্যা নিয়ে রিপোর্টিং করার জন্য হাতরাসে যাচ্ছিলেন কেরলের সাংবাদিক সিদ্দিক কাপ্পান। পথে তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের দাবি সে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য টাকা তুলছিল, তাই তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর থেকে কাপ্পান মথুরা জেলে রয়েছেন। এর মধ্যে শোনা যায় সাংবাদিকের 90 উত্তীর্ণা মা গুরুতর অসুস্থ। তার সঙ্গে দেখা করার জন্য সোমবার সিদ্দিক কাপ্পানকে শর্তাধীনে 5 দিনের জামিন দিল সুপ্রিম কোর্ট। বিচারপতিরা নির্দেশ দিয়েছেন, কেরলে যাওয়ার পথে কাপ্পান মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবেন না। আত্মীয় স্বজন, চিকিৎসক এবং তার মায়ের চিকিৎসার সঙ্গে যুক্ত লোকজন ছাড়া কারো সঙ্গে দেখা করতে পারবেন না। উত্তরপ্রদেশ পুলিশ তাকে পাহারা দিয়ে কেরলে নিয়ে যাবে। তিনি যাতে নিরাপদে মায়ের সঙ্গে দেখা করে ফিরে আসতে পারেন তা পুলিশ নিশ্চিত করবে। কাপ্পানের বাড়ি কেরলের মালাপ্পুরমে। উত্তরপ্রদেশ সরকার সাংবাদিকের জামিনের আবেদনের বিরোধিতা করে বলে, সাংবাদিকের ছদ্মবেশে কাপ্পান অশান্তি সৃষ্টি করতে চেয়েছিলেন। তিনি যে সংবাদপত্রের সাংবাদিক বলে পরিচয় দেন তা অনেক। সিদ্দিক কাপ্পানকে গ্রেফতার করার পরেই কেরল ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্ট তার মুক্তির জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে। তাদের বক্তব্য, বেআইনিভাবে কাপ্পানকে গ্রেফতার করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার তাকে অবিলম্বে আদালতে পেশ করুক। অপরদিকে নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাতেই মৃত্যু হয়েছে বাম যুব নেতার দাবি ফুয়াদের। গত 11 ফেব্রুয়ারি বাম কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের ডাকা নবান্ন অভিযান কর্মসূচি ঘিরে রণক্ষেত্রের চেহারা নেই কলকাতা। নবান্ন অভিযানের কর্মসূচিতে অংশ নেওয়া বহু কর্মী আহত হন, যার ফলে বাম নেতৃত্ব 12 ঘন্টার বন্ধ ডাকে। নবান্ন অভিযান করতে গিয়ে প্রাণ হারালেন এক বাম যুব নেতা। তিনি আহত অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত বাম যুব নেতা বাঁকুড়ার বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশের লাঠিচার্জের ফলে মইদুল ইসলাম মিদ্দার মৃত্যু হয়েছে অভিযোগ তুলেছে বাম নেতৃত্ব। আজ এই প্রসঙ্গে বাম নেতা ফুয়াদ হালিম বলেন, মারধর ছাড়া মৃত্যুর কোনো কারণ নেই। মাত্র 31 বছরের একটি ছেলে মারা গেলেন, তার শরীরে কোনো সমস্যা ছিল না। ফুয়াদ হালিম দাবি করেছেন, তার শরীরে একাধিক জায়গায় প্রচুর লাঠির আঘাতের চিহ্ন ছিল। লাঠির আঘাতে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, ফলে ফুসফুসে জল জমে। ফুয়াদ হালিমের কাছে প্রথমে তাকে চিকিৎসার জন্য আনা হয়েছিল, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্রুত তাকে ভর্তি করা হয়। পুলিশের লাঠির আঘাতে বাম যুবনেতার এইভাবে মৃত্যু হয়। আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছে বাম নেতৃত্ব। অপরদিকে বাম কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মৌলালি। সংঘর্ষে জড়ালো পুলিশ, ডিওয়াইএফআই ও এসএফআই, চিরল পুলিশের উর্দি। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এজেসি বুশ রোড। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি, তবে এখনো থমথমে এলাকা। ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুর প্রতিবাদে সোমবার এন্টালির দীনেশ মজুমদার ভবনের সামনে জমায়েত করেছিলেন বাম ছাত্র যুবরা। আচমকাই সেখানে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ছাত্র যুবরা। অভিযোগ, ডিওয়াইএফআই কর্মীরা বেধড়ক মারধর করে পুলিশকে চিড়ে দেওয়া হয় উর্দি। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মৌলালিতে। অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার ব্যস্ততম ওই এলাকা। দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এসএফআই এর রাজ্য সম্পাদকের দাবি, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন পুলিশ আধিকারিকরা, সেই কারণেই উত্তেজনা ছড়ায় এলাকায়। তাদের কর্মীরাই উদ্ধার করে পুলিশকে। মৌলালির পাশাপাশি পুলিশ মর্গের সামনেও উত্তেজনা ছড়িয়েছে। ময়নাতদন্ত নিয়ে একবার এক রকম মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ। ময়নাতদন্তে দেরি হলে মইনুলের দেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আব্দুল মান্নান, সুজন চক্রবর্তী। সোমবার সকালে ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম মিদ্দার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই কুবে ফেটে পড়েন প্রত্যেকে। পুলিশ ও রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন সুজন চক্রবর্তী, আব্দুল মান্নানরা। ঘটনার তীব্র নিন্দা করেন অধীর রঞ্জন চৌধুরী। যুবকের উপর পুলিশি হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে একাধিক কর্মসূচির ডাক দেয় ডিওয়াইএফআই। কলকাতার এন্টালিতে জড়ো হয়েছিলেন বাম ছাত্র যুবরা। অপরদিকে কৃষির পর এবার বিদ্যুৎ বিল। গোপনে বিদ্যুৎ বিল নিয়ে আসতে চলেছে সরকার। কৃষির পর এবার বিদ্যুৎ বিল নিয়ে উত্তাল হতে পারে দেশ। কেন্দ্রীয় সরকার কোনো তথ্য না দিয়েই বিদ্যুৎ বিল পাস করতে চাইছে, এমনই অভিযোগ তুলেছে অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার ফেডারেশন। তাদের দাবি, এই বিলের সমস্ত তথ্য সাধারণ মানুষকে জানাতে হবে। তার ফলে কৃষি বিলের আন্দোলনের মতো সমস্যা কম হতে পারে। নতুন বিল ইতিমধ্যেই ড্রাফটে রেখেছে কেন্দ্রীয় সরকার।
অপরদিকে 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেচতে চলেছে কেন্দ্র, তালিকাও তৈরি। ব্যাংক বেসরকারীকরণের পরিকল্পনা বহুদিন ধরেই রয়েছে কেন্দ্রের। বাজেটে সেই পরিকল্পনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আগামী অর্থবর্ষ থেকেই সে ব্যাপারে পদক্ষেপ করা শুরু হবে, তাও জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে বেছে নেওয়া হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছে সরকারি সূত্র। বাছাই করা 4টি ব্যাংক হল ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সূত্র জানিয়েছে, জলমপ্তে 2021-22 অর্থবর্ষের শুরুতে 2টি ব্যাংকের বেসরকারীকরণ করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে নজর ঘুরানো হবে বড় ব্যাংকের দিকে। কিন্তু স্টেট ব্যাংকের রাশ নিজেদের হাতেই রাখার পরিকল্পনা রয়েছে সরকারের। অতিমারির জেরে প্রায় শূন্য রাজকোষ, আয় বাড়াতেই ব্যাংক সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণের পথে হাঁটতে চাইছে মোদী সরকার। কিন্তু বাধা যে আসবে সে ব্যাপারে নিশ্চিত কেন্দ্র। ব্যাংক বেসরকারীকরণের পদক্ষেপে কর্মী ছাঁটাই বাড়তে পারে, এই আশঙ্কায় প্রতিবাদে নামতে পারে কর্মী ইউনিয়নগুলো। অপরদিকে দেবভূমিতে মৃত্যু মিছিল, হিমবাহের একাংশ ভেঙে পড়ায় গত 7 ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের যোশীমঠে হড়পা বান নেমে আসে। জলের তুলে ভেসে যায় ঋষিগঙ্গা ও তপবন বিদ্যুৎ প্রকল্পের একাংশ, বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় 15টি গ্রাম। বিপর্যয়ের দিন থেকেই উদ্ধার কার্য শুরু করা হলেও বিগত কয়েকদিন ধরেই আশার আলো দেখছিল না উদ্ধারকারী দলগুলি। গতকাল থেকে একাধিক মৃতদেহ উদ্ধার হওয়ায় বর্তমানে মোট মৃতের সংখ্যা 54 পৌঁছেছে। এখনও নিখোঁজ 150 জনেরও বেশি। তপবনের বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন সুড়ঙ্গে প্রায় 25 থেকে 35 জন শ্রমিকের আশঙ্কায় জোর কদমে চলছে উদ্ধার কার্য। এনডিআরএফ, এসডিআরএফ এর পাশাপাশি সেনাবাহিনী ও আইটিবিপির জওয়ানরাও উদ্ধার কার্যে সাহায্য করছেন। প্রথম সুড়ঙ্গ থেকে 12 জন শ্রমিককে প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হলেও দ্বিতীয় সুড়ঙ্গের গভীরতা বেশি হওয়ায় উদ্ধার কার্যে বেগ পেতে হয়। প্রায় 12 মিটার পরিষ্কার করার পরই জমে থাকা জল বেরিয়ে আসায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় উদ্ধার কার্য। পরে সুড়ঙ্গে ড্রিল করে উদ্ধার কাজ শুরু হয়। গতকাল সকালে সুড়ঙ্গের ভিতর থেকে 2টি ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়। এরপর একাধিক মৃতদেহ উদ্ধার হয় সুড়ঙ্গ ও নদীর পার থেকে। আজ এই বিষয়ে এনডিআরএফ এর ডেপুটি কমান্ড্যান্ট আদিত্য প্রতাপ সিং বলেন, তপবনের সুড়ঙ্গ থেকে এখন অবধি মোট 8টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রেনি গ্রাম থেকে আরও 7টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে 24 ঘন্টায় উদ্ধার কার্য চালানো হচ্ছে। সুড়ঙ্গের ভিতর থেকে মৃতদেহগুলি বের করে আনা অত্যন্ত কষ্টকর হয়ে উঠেছে বলেই জানান উদ্ধারকারী দলগুলির একজন। অন্যদিকে যোশীমঠের উপরিভাগেই একটি হ্রদ তৈরি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। বিচ্ছিন্ন গ্রামগুলির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য অস্থায়ী লোহার সেতু তৈরি করা হলেও তারা গ্রামে ফিরতে ভয় পাচ্ছেন বলেই জানিয়েছেন গ্রামবাসীরা। আপাতত জঙ্গলেই রাত কাটাচ্ছেন তারা। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত। পরবর্তী সংবাদ সন্ধ্যা 5টা।